আমি পদ্মজা, লেখক ইলমা বেহরুজ। ফাহিমা ক্লান্ত হয়ে ফ্লোরে বসে পড়ল। কপালের বিন্দু বিন্দু ঘাম হাতের তালু দিয়ে মুছে শূন্য পায়ে হেঁটে একটা চেয়ার টেনে বসতেই তার হাত থেকে লাঠি পড়ে মেঝেতে মৃদু শব্দ তুলল। লাঠি তোলার আগ্রহ কিংবা শক্তি কোনোটাই পেল না সে। চেয়ারটাতে হেলান দিয়ে চোখ বুঝল। ফাহিমার অত্যন্ত দক্ষ হাত, শক্তিশালী বাহু, পুরুষের মতো উচ্চতা তার। জিজ্ঞাসাবাদের দায়িত্ব পালনে সে শতভাগ সফল। রিমান্ডে আসা কোনো পুরুষই টিকতে পারে না। সেখানে একটি অল্প বয়সী মেয়ে আজ 5 দিন যাবৎ রিমান্ডে, তার সামনের চেয়ারে বাঁধা অবস্থায় ঝিমোচ্ছে। অথচ সে মুখ দিয়ে টু শব্দটিও বার করেনি। শারীরিক মানসিক কোনো নির্যাতন বাকি রাখা হয়নি। তবুও তার আর্তনাদ কেউ শুনতে পায়নি। যেন একটা পাথরকে লাগাতার পেটানো হচ্ছে। যার জীবন নেই, ব্যথা নেই, এই পাথরে রক্ত ঝরে কিন্তু জবান খোলে না। ফাহিমা হতাশা বোধ করছে। চারিপাশে থমথমে নীরবতা। মেয়েটি কি নিঃশ্বাসও নেয় না? নীরবতা ভেঙে যায় বুটের ঠকঠক শব্দে। উপস্থিত হয় ইন্সপেক্টর তুষার। তাকে দেখেই ফাহিমা উঠে দাঁড়ায়, সেলুট করে। তুষার ফাহিমাকে জিজ্ঞেস করল, কি অবস্থা? ফাহিমা নিজের ব্যর্থতা প্রকাশ করে, সঙ্গে 4 দিনের বর্ণনাও দেয় পুঙ্খানুপুঙ্খভাবে। তুষার অভিজ্ঞ চোখে মেয়েটিকে দেখল। তার চারিপাশে ঘুরতে ঘুরতে ফাহিমাকে বলল, আপনি আসুন। রিমান্ডে আসামিকে বিভিন্ন নির্যাতনের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করার ব্যাপারটা ফাহিমার কাছে ভীষণ উপভোগ্য। কিন্তু এই প্রথম সে কোনো দায়িত্ব থেকে পালাতে চাচ্ছে। ফাহিমা হাত ছেড়ে বেরিয়ে যায়। তুষার একটি চেয়ার টেনে মেয়েটির সম্মুখ বরাবর বসে। শান্ত গলায় বলে, আজই আমাদের প্রথম দেখা। সামনের মানুষটা যেভাবে ছিল সেভাবেই রইল। কিছু বললও না, তাকালোও না। তুষার বলল, মা বাবাকে মনে পড়ে? মা বাবা শব্দ দুটি যেন নিস্তব্ধ তীরে সমুদ্রের ঢেউ নিয়ে আসে। মেয়েটি নড়ে ওঠে, চোখ তুলে তাকায়। তার অপূর্ব গায়ের রং, ঘোলাটে চোখ, কাটা ঠোঁট থেকে রক্ত ঝরছে। চোখের চারিপাশে গাঢ় কালো দাগ। এটা আর নতুন কিছু নয়। মুখের এমন দশা রিমান্ডে আসা সব আসামিরই হয়। তুষার আবারও জিজ্ঞেস করল, মা বাবাকে মনে পড়ে? মেয়েটি মাথা নাড়ায়, হ্যাঁ মনে পড়ে। তুষার কিছুটা ঝুঁকে এলো। মেয়েটির দৃষ্টি জুড়ে নীলছে যন্ত্রণা। তুষার তার হাতের বাঁধন খুলে দিয়ে নির্বিকার ভঙ্গিতে প্রশ্ন ছুড়ল, নাম কি? মেয়েটির নাম সহ খুঁটিনাটি সবই জানে তুষার, তবুও জিজ্ঞেস করল। মেয়েটি ভারাক্রান্ত কণ্ঠে নিজের নাম উচ্চারণ করল, পদ্ম। আমি পদ্মজা। পদ্মজা নিজের নাম বলতেই জ্ঞান হারিয়ে হেলে পড়ে তুষারের ওপর। তুষার দ্রুত মেয়েটিকে ধরে ফেলল। উঁচু কণ্ঠে ফাহিমাকে ডাকল, ফাহিমা এদিকে আসুন। সালটা ছিল 1989। সকাল সকাল রশিদ ঘটকের আগমনে হেমলতা খুবই বিরক্ত হন। তিনি বহুবার পই পই করে বলেছেন, পদ্মর বিয়ে আমি এখনই দেব না, পদ্মকে অনেক পড়াব। তবু রশিদ উদ্দিন প্রতি সপ্তাহে কোনো না কোনো প্রস্তাব নিয়ে আসে। হেমলতার মতে মেয়ের বয়স আর কতই হলো, মাত্র 16। শামসুল আলমের মেয়ের বিয়ে তো হয়েছে 24 বছর বয়সে। পদ্মর বিয়েও তখনই হবে, পদ্মর পছন্দ মতো। হেমলতা রশিদকে দেখেও না দেখার ভান ধরে মুরগির খোয়ারের দরজা খুলে দিলেন। রশিদ এক দলা থুতু উঠানে ফেলে হেমলতার উদ্দেশ্যে বলল, বুঝছো পদ্মর মা, এইবারে যে পাত্র আনছি একেবারে খাঁটি হীরা। হেমলতা বিরক্তি ভরা কণ্ঠে জবাব দিলেন, আমি কি আমার মেয়ের জন্য আপনার কাছে পাত্র চেয়েছি? তবুও কেন বারবার এসে বিরক্ত করেন? রশিদ উদ্দিনও হার মানার লোক নয়। সে হেমলতাকে বোঝানোর চেষ্টা করল, যুবতী মাইয়া গড়ে রাখুন বালানা, কখন কি হইয়া যাইব টেরও পাইবা না। মেয়েটা তো আমার, আমাকেই বুঝতে দেন। রশিদ উদ্দিনের উপস্থিতি হেমলতা আর নিতে পারছে না, তাই স্পষ্ট। তবুও রশিদ উদ্দিন নানাভাবে হেমলতাকে বোঝানোর চেষ্টা করেও কোনো সুবিধা করতে পারল না। ব্যর্থ থমথমে মুখ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। প্রতিদিন কোনো না কোনো পাত্রপক্ষ এসে হাতে টাকা গুঁজে দিয়ে বলবে, মোর্শেদের বড় সেরিটারে চাই। সব পাত্র যদি এই এক মেয়েকেই চায় তাহলে তার কি করার? তাকেও তো টাকা পয়সা কামাতে হবে। রশিদ গজ গজ করতে করতে আওড়ায়, গ্রামে কি আর সেরি নাই? একটা সেরিরেই কেন সবার চোখে পড়তে হইব? চাইলেই কি সব পাওন যায়? কথা শেষ করেই একদলা থুতু ফেলল সড়কে। রোদ উঠতে না উঠতেই মেঘে মেঘে ছেয়ে গেল আকাশ। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হবে। বছরের এই সময় এভাবেই রোদ বৃষ্টি খেলা করে চলে। বর্ষায় একদম স্কুলে যেতে ইচ্ছে করে না পূর্ণার, শুধু মায়ের বয়ে যেতে হয়। সে মুখ কালো করে স্কুলের জামা পরে পদ্মজাকে ডাকলো, আপা, এই আপা, স্কুলে যাবা না? আপা রে। পদ্মজা পিট পিট করে চোখ খুলে কোনো মতে বলল, না, যাব না। পরপরই চোখ বুজে তলিয়ে গেল গভীর ঘুমে। পূর্ণা নিরাশ হয়ে হেমলতার ঘরে গিয়ে জিজ্ঞেস করলো, আম্মা, আপা কি স্কুলে যাইব না? হেমলতা বিছানা ঝাড়ছিলেন। হাত থামিয়ে পূর্ণার দিকে কড়া চোখে তাকিয়ে বললেন, যাইব কি? যাবে বল, বল যাবে। হেমলতার কড়া আদেশ, মেয়েদেরকে লেখাপড়া করাচ্ছি, শুদ্ধ ভাষায় কথা বলবে, অশুদ্ধ ভাষায় কথা বলা যাবে না। পূর্ণা মাথা নত করে রেখেছে। তা দেখে হেমলতা খুবই সন্তুষ্ট হল।
তার মেয়েগুলি মায়ের খুবই অনুগত, মান্যতা চেনে খুব। হেমলতা বলেন, পদ্মর শরীর ভালো না, সারা রাত পেটে ব্যথায় কেঁদেছে, থাকুক আজ ঘুমাক। অন্যার শব্দ পা দেয়া কিশোরী মন চট করে বুঝে যায় পদ্মজা কিসের ব্যথায় কেঁদেছে। গতকাল রাতে নানা বাড়ি ছিল বলে জানতো না, ভোরেই চলে এসেছে। নানা বাড়ি কাছে, হেঁটে যেতে 5 মিনিটও লাগে না। অন্যাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হেমলতা বলেন, তুই যা, মাথা নিচু করে যাবি, মাথা নিচু করে আসবি, কোনো অভিযোগ যেন না শুনি। আচ্ছা আম্মা। অন্যা ঘরে এসে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে গুটিয়ে গুটিয়ে দেখতে থাকে। সবাই বলে তার চুল নাকি খুব সুন্দর, কিন্তু সে নিজেকে পুরোটাই সুন্দরী মনে করে। গায়ের রং কালো হতে পারে, তবে সে কখনোই সেজন্য নিজেকে অসুন্দর ভাবে না। অন্যার ইদানিং খুব সাজতে ইচ্ছে করে, কিন্তু হেমলতা সাজগোজ পছন্দ করে না। তাই সে সতর্ক দৃষ্টিতে মায়ের উপস্থিতি একবার দেখে নিল। মা আশেপাশে নেই। অন্যা দ্রুত গিয়ে গত মাসে মেলা থেকে আনা লাল লিপস্টিকটা গাঢ় করে ঠোঁটে মাখল। এখন হেমলতা দেখার আগে এক ছুটে বেরিয়ে যাবে। ঘড়ির কাঁটায় সকাল 10টা বাজল। এখনো পদ্মজা ঘুম থেকে উঠেনি। হেমলতা শব্দহীন পায়ে মেয়েদের ঘরে প্রবেশ করে। বিশাল বড় বিছানায় পদ্মজা 2 হাত ভাঁজ করে ঘুমাচ্ছে। জানালার পর্দা ভেদ করে আসা আলতো পেলব রোদ্দুরের স্পর্শে পদ্মজার মসৃণ পাতলা ঠোঁট, ফর্সা ত্বক চিকচিক করছে। গুরুজনেরা বলেন, মায়ের নজর লাগে বেশি। তাই হেমলতা সঙ্গে সঙ্গে নজর কাটাতে বিসমিল্লাহ বলে ফু দিলেন। হেমলতা ভীষণ মায়া লাগছে পদ্মজার ঘুম ভাঙাতে, তবু আদরে গলায় ডাকলেন, পদ্ম, এই পদ্ম। পদ্মজা চোখ খুলে মাকে দেখে দ্রুত উঠে বসে পড়ে। যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় সেদিনই তাকে হেমলতা ডেকে তোলেন। পদ্মজা অপরাধী কণ্ঠে প্রশ্ন করল, বেশি দেরি হয়ে গেছে আম্মা? হেমলতা হেসে বলেন, না, মুখ ধুয়ে খেতে আয়। পদ্মজা দ্রুত কলপারে গিয়ে দাঁত মেজে মুখ ধুয়ে নিল। হেমলতা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। তার বাবা ছিল হাই স্কুলের শিক্ষক, তাই তার মধ্যে নিয়ম নীতির প্রভাব বেশি। মেয়েদেরকে শক্তপোক্ত নিয়মে বড় করছেন, নিয়মের মধ্যেই সবকিছু হওয়া চাই। পদ্মজা রান্নাঘরে ঢুকে দেখে প্লেটে খাবার সাজানো। হেমলতা রান্নাঘরে ঢুকতেই পদ্মজা দ্রুত ওড়না দিয়ে মাথা ঢেকে নিল। এটি হেমলতার দেওয়া আরেকটি আদেশ, খাওয়ার সময় মাথা ঢেকে খেতে হবে। পদ্মজা খেতে বসতেই হেমলতা মেয়েকে সরল কণ্ঠে বলেন, মুখ ধুতে গিয়ে তাড়াহুড়ো করে চুলটা ভিজিয়ে এসেছিস, খেয়ে রোদে বসে চুলটা শুকিয়ে নিস। আচ্ছা আম্মা। কিন্তু আম্মা, পূর্ণা প্রেমা আসেনি। পূর্ণা স্কুলে, প্রেমা দুপুরে আসবে। আর আব্বা? আব্বা কবে আসবেন? মিনমিন করে বলল পদ্মজা। এই প্রশ্নে হেমলতা থমকে দাঁড়ালেন। শুকনো গলায় জবাব দিলেন, খাওয়ার সময় কথা বলতে নেই। পদ্মজার চোখে জল চলে এলো। তার জীবনে জন্মদাতা আছে, কিন্তু জন্মদাতার আদর নেই। সে জানে না তার দোষটা কোথায়, কেন নিজের বাবা বাকি বোনদের আদর করলেও তাকে করে না, কথাও অবধি বলে না। পদ্মজা বহুবার হেমলতাকে জিজ্ঞেস করেছিল, আমি কি তোমাদের সত্যিকারের মেয়ে না আম্মা, নাকি সন্তান হয় না বলে দত্তক এনেছিলে? আব্বা কেন আমাকে এত অবহেলা করে? আম্মা, ও আম্মা, বলো না। হেমলতা নিশ্চুপ থেকে অনেকক্ষণ পর জবাব দেন, তুই আমার গর্ভের সন্তান আর তোর বাবারই মেয়ে। এখন যা, পড়তে বস, অনেক পড়তে হবে তোকে। ব্যাস, এতটুকুই। যতবার প্রশ্ন করেছে একই উত্তর পেয়েছে, কখনো কোনো শব্দের নড়চড় হয়নি। এত কি ভাবছিস, তাড়াতাড়ি খেয়ে উঠ। হেমলতার কথায় পদ্মজার ভাবনার সুতো ছিঁড়ে গেল। সে দ্রুত খাওয়া শেষ করে। হঠাৎ তার মনে পড়ে আজ বড়ই আচার বানানোর কথা ছিল। সন্ধ্যা হতে না হতেই বিদ্যুৎ চলে যায়। মাত্র কয়েক মাস হলো গ্রামে বিদ্যুৎ এসেছে। 8 গ্রাম মিলিয়ে অলন্দপুর। তাদের গ্রামের নাম আটপাড়া। প্রতিদিন নিয়ম করে সন্ধ্যার আগ থেকে টানা 3 ঘন্টা অন্ধকারে তলিয়ে থাকে গ্রাম। সারাদিন তো বিদ্যুতের নামগন্ধও থাকে না। তাহলে বিদ্যুৎ দিয়ে লাভটা কি হলো? পদ্মজা, পূর্ণা, প্রেমা 3 বোন একসঙ্গে পড়তে বসে। হঠাৎ করে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হতেই মোড়ল বাড়ি পুরো অন্ধকারে তলিয়ে যায়। 9 বছরের প্রেমা খামচে ধরে পদ্মজার ওড়না। পদ্মজা মৃদু সুরে ডাকলো, আম্মা, ও আম্মা। হেমলতা ভিতরের ঘর থেকে বললেন, টর্চ নিয়ে যা। হেমলতার ডাকে পদ্মজা উঠে দাঁড়ায়। প্রেমা অন্ধকারে খুব ভয় পায়। বড় বোনের ওড়না ছেড়ে পূর্ণার হাত চেপে ধরে। টর্চ নিয়ে ঘরে ঢুকতেই পদ্মজা গেট খোলার আওয়াজ পায়। উকি দিয়ে দেখে হানিফ এসেছে। লোকটা সম্পর্কে তার সৎ মামা। হানিফকে দেখেই সে দৌড়ে ঘরে ঢুকে পড়ে। হানিফ চেঁচিয়ে বলে, বুবু, বাড়ি আন্দার কেন? বাতি টাতি জ্বালাও। হানিফ নাকি? হেমলতা হারিকেন হাতে বারান্দায় এসে দাঁড়ালো। হানিফ দাঁত বের করে হাসলো, বলল, হ আমি। আয়, ভেতরে আয়। হানিফ বারান্দা পেরিয়ে বড় ঘরে ঢুকে বলল, তোমার সেরিগুলান কই? ঘরেই আছে, পড়াশোনা করে। এই অন্ধকারেও পড়ে? অবাক হয়ে বলল হানিফ। হেমলতা কিছু বললেন না। হানিফ এই বাড়িতে আসলে কোনো কারণ ছাড়াই অস্বস্তি হয় তার।
তিনি প্রসঙ্গ এড়াতে বলেন, ওদের খাওয়ার সময় হয়েছে, তুইও খেয়ে নে। ইহানেই খামু না তোমার সরাইখানার যাই তুইব? তার উচ্চারিত শেষ বাক্য রসিকতাই ছিল বটে। গ্রামে থেকেও হেমলতা খাবারের জন্য আলাদা ঘর রেখেছে, সেটা হানিফের কাছে রসিকতাই বটে। হেমলতা স্বাভাবিক সুরে বলেন, খেতে চাইলে খেতে আয়। পদ্মজা কিছুতেই রাতের খাবার খেতে আসলো না। কেমন যেন জড়সড় হয়ে আছে। মনে হচ্ছে হানিফকে ভয় পাচ্ছে বা কোনো কারণে অবহেলা করছে। হানিফ 6 বছর সৌদিতে ছিল। 3 মাস হলো দেশে ফিরেছে। 3 মাসে যতবার হানিফ এই বাড়িতে পা রেখেছে ততবারই পদ্মজা অজুহাত দিয়ে দূরে দূরে থেকেছে। হেমলতার বিচক্ষণ মস্তিষ্ক মুহূর্তেই ভেবে নিল অনেক কিছু। আজই এই লুকোচুরির ফয়সালা করবেন তিনি। হানিফ পদ্মজাকে দেখার জন্য অনেক ছলচাতুরি করেও সুযোগ পেল না। বিদ্যুৎ আসার ঘণ্টাখানিক পর হানিফ চলে যায়। পূর্ণা প্রেমা ঘরে ঢুকতেই পদ্মজা ঝাঁপিয়ে পড়ে তাদের ওপর। রাগান্বিত কণ্ঠে বলেন, কতবার না করেছি লোকটার পাশে বেশিক্ষণ না থাকতে, তারা কেন শুনিস না আমার কথা? পূর্ণা প্রেমা ভীষণ অবাক হলেন। পদ্মজা কখনো কিছু নিয়ে এভাবে নিষেধ করেন, তাহলে এখন কেন এমন করছে? হেমলতা রুমে ঢুকতেই পদ্মজা চুপসে গেল। পদ্মজা, আমার ঘরে আয়। মায়ের এমন কাট কাট আদেশ শুনে পদ্মজার কলিজা শুকিয়ে একটুখানি হয়ে যায়। পূর্ণা প্রেমা নিজেদের মধ্যে চাওয়াচাই করে। পদ্মজা ধুকধুকানি। পদ্মজা ভয়ে ভয়ে হেমলতার ঘরের দিকে গেল। হেমলতা মেয়ের দিকে সরু চোখে তাকিয়ে আছেন। পদ্মজা পায়ে আঙ্গুল খিচে দাঁড়িয়ে আছে। সুন্দরীরা ভীতু আর বোকা হয়, তার দৃষ্টান্ত প্রমাণ পদ্মজা। তাকে ছাড়া পদ্মজা কিভাবে চলবে? পদ্মজার সঙ্গে উঁচু কণ্ঠে কথা বলতে হেমলতার খুব মায়া হয়, কিন্তু আজ বলতেই হবে। আবেগ লুকিয়ে তিনি বজ্র কণ্ঠে প্রশ্ন করলেন, কি লুকাচ্ছিস আমার থেকে? হানিফ কি করেছে? পদ্মজা পোপাতে থাকে। হেমলতা সেকেন্ড কয়েক সময় নিয়ে নিজেকে সামলে নিলেন। কণ্ঠ নরম করে বললেন, হানিফ দরিবাজ লোক, সৎ ভাই বলে বলছি না। আমি জানি সে কতটা খারাপ। তার ব্যাপারে যে কোনো কথা আমি বিশ্বাস করব। তুই আমাকে বল, কি লুকাচ্ছিস? কি করেছে হানিফ? মায়ের আদুরে কণ্ঠ শুনে পদ্মজা বাঁধ ভাঙা নদীর মতো হু হু করে কেঁদে উঠল। লুটিয়ে পড়ল মায়ের পায়ে।